নরপিশাচ। কার্তিক আর গণেশের ভারী মন খারাপ। তাদের পিতা ঠাকুর চুন্নির জলা থেকে ফেরার পর অন্যরকম হয়ে গেছেন। প্রথম কদিন তো তিনি জ্বরে অচৈতন্য হয়েছিলেন। সারা রাত প্রলাপ বকতেন, কিছু খেতেও পারতেন না। তার বড় স্বাস্থ্যহানি হয়েছিল। এখন কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু সর্বদা বিষণ্ণ থাকেন, কথা বলতেই চান না। চুন্নির জলায় তিনি অশুভ কিছু দেখেছিলেন। সেই সম্বন্ধে কার্তিক গণেশের একটা ভাষা ভাষা ধারণা হয়েছে, কিন্তু ঘটনাটা ঠিক কী ঘটেছিল? কার্তিক মাসের শেষ দিক, বেশ ঠান্ডা পড়েছে। আজ দুপুরে জোহরের পর তাদের ওস্তাদজির কাছে গান শিখতে যাওয়ার কথা। সকালে তিনি নিজে রেওয়াজ করেন, তারপর উপাসনা সেরে সামান্য আহার করে গান শেখাতে বসেন। কার্তিক গণেশ ঠিক করল আজ তারা ওস্তাদজির কাছে যাবে। কদিন যাওয়া হয়নি, তিনি এবার অসন্তুষ্ট হবেন। ঠিক সময়ে তারা পৌঁছে গেল তার ঘরে। তখন তিনি রাজা প্রমথেশচন্দ্রকে শেখাচ্ছিলেন শ্রীরাগে একটি ধমার, আজ রঙ্গ ভীজন লাগে। গণেশ পাখোয়াজ ধরল। কার্তিক শ্রী আগে তেমনভাবে শেখেনি, শুনেছে বার দুয়েক, ভালো বোঝেনি। শুনলে কিছুটা পুরিয়া ধনাশ্রীর মতো মনে হয়, কিন্তু অনেক তফাত আছে। বক্র চলন, অতি বিচিত্র মিড়। ওস্তাদজি পঞ্চমটিকে একটি সুকোমল আকর্ষণে কোমল ঋষভ পর্যন্ত টেনে নামিয়ে আনছেন। তারপর স্বর্যে তার কণ্ঠ স্থির হওয়া মাত্র কার্তিকের রোমাঞ্চ হচ্ছে। আবার কোমল ঋষভটিও ভেসে ভেসে পঞ্চম অবধি উঠে যাচ্ছে কখনো কখনো। গান্ধার কিছুটা যেন দুর্বল, এই রাগ শিখতেই হবে। রাজামশাইয়ের গান শেখা হয়ে গেলে তিনি নমস্কার করে বিদায় নিলেন। ওস্তাদজি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন। গণেশ পাখোয়াজটা ঠুকঠুক করে বেঁধে নিচ্ছে। বাঁদিকের আটা ফেলে দিয়ে নতুন করে আটা লাগাচ্ছে। এবার কার্তিক ওস্তাদজিকে দেখার অবসর পেল। তার চোখ দুটি বিষণ্ণ, ক্লান্ত শরীরে কাটাকুটির রেখা। এইসব লক্ষণ কার্তিক গণেশ চেনে। তারা 5 বছর ধরে তাকে দেখছে। এবার তিনি খুব শিগগিরই কিছুদিনের জন্য উধাও হয়ে যাবেন। তাকে মাঝে মাঝে বিষাদ রোগে ধরে। একসময় ওস্তাদজি সোজা হয়ে বসলেন, জিজ্ঞেস করলেন, ক্যা শিখোগে? কার্তিক গণেশ বিনীতভাবে বলল, যদি শ্রী শেখান। সাধারণত তিনি এই প্রশ্ন জিজ্ঞেস করেন না। বোধহয় আজ তার শ্রী শেখানোর ইচ্ছা ছিল। প্রথমে অনেকক্ষণ ধরে তিনি রাগটির চলন ব্যাখ্যা করলেন, কিছুটা গেয়ে শোনালেন। তার কথা বলতে বোধহয় কষ্ট হচ্ছে। তিনি যেন ভিতরে ভিতরে নিজের বিষাদের সাথে যুদ্ধ করছেন, হয়তো হেরে যাবেন। কিছুটা নোম তোম আলাপ গাওয়ার পর তিনি ধীরে ধীরে খসখসে গলায় বললেন, मेरे उस्ताद ने मुझे बचपन में एक छोटा सा भजन सिखाया था, जब ताल में तुलसी जी की रचना, पहले वो सीखो। রচনাটি হনুমানজি স্তুতি। গাওয়ার সময় আজ বারবার ওস্তাদজি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, তবু বারবার গাইছেন। जयति जय वज्रतनु दशननक मुख विकट चंड भुजगदंड तरुशैलपाणि।
जयति जयवन् অতি কুলক্ষণ। বারবার একই পংক্তি গাওয়ার অর্থ এইবার তিনি স্তব্ধ হয়ে যাবেন। তাই হলো। তার চোখ মুখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি হঠাৎ গান থামিয়ে বললেন, तुम दोनों जाओ। এরা দুই ভাই জানে ওস্তাদজিও এবার কোথায় যেন চলে যাবেন। তারা ঠিক করল আজ তারা তাঁর পিছু নেবে। তার ঘর থেকে বাইরে বেরিয়ে কার্তিক গণেশ রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করা শুরু করল। এই প্রাসাদে তাদের অবাধ গতি, কিন্তু তাদের দুই জোড়া চোখ স্থির হয়ে রইল ওস্তাদজির ঘরের দোরে। তারা যে তাকে বড় ভালোবাসে। এদিকে গান গাইতে গাইতে ওস্তাদ মীর খুদাবক্সের মনে পড়ে গিয়েছিল অনেক কাল আগের কথা। তখন তিনি সদ্য কিশোর। তাদের ছোট সিমরৌলিতে বরাবর বাঁদরের উৎপাত ছিল, মারাত্মক উৎপাত। তারা ক্ষেতের ফসল তছনছ করত, মাঝে মধ্যে মানুষজনকে আক্রমণ করে বসত। শীতের সময় তারা বাড়ির মধ্যে ঢুকে পড়ত, আর অনেকে জড়াজড়ি করে বসে বসে ঘুমাত। কিছু বলতে গেলেই বিকট মুখ করে দাঁত নখ দেখাত। কিশোর খুদাবক্সের কয়েকজন সমবয়স্ক বন্ধু ছিল। তারা সব সময় একসাথে ঘুরে বেড়াত। একদিন এই কিশোর দলটি ঠিক করল মর্কটগুলোকে সাজা দিতে হবে, কিন্তু তাদের হাতে পাওয়া কঠিন। ছেলেরা তককে তককে ছিল, সুযোগ পেলেই ধরবে। বন্ধুদের সব কর্মকাণ্ড যে খুদাবক্স সমর্থন করত তা নয়, কিন্তু দলে থাকতে গেলে কিছু কিছু মেনে নিতে হয়। এই কিশোররা তাদের কৈশোর নিয়ে কি করবে বুঝে পেত না। বাড়িতে কেউ তেমন পাত্তা দেয় না। বুঝে ওঠার আগেই তাদের বাল্যের আদর ফুরিয়ে গিয়েছিল, অথচ যৌবনের মর্যাদা পাওয়ারও ঢের দেরি। শরীরে না ছিল বাল্যের লাবণ্য, না যৌবনের ইন্দ্রজাল। মুখে ব্রণ, দেহের বিভিন্ন অংশে অবাঞ্ছিত বিকার। এসব নিয়ে কৈশোর এক অদ্ভুত সময়। এ সময়ে মাঝে মাঝে কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে সব কিছু ভালো লাগে। আনন্দ বেদনা সব কিছুরই বড় বাড়াবাড়ি এ সময়। ছেলেগুলো ছাড়া গরুর মতো ঘুরে বেড়াতো সারাদিন। তাদের অতি উৎসাহ ধর্মাধর্মের হিসাব বড় একটা করত না। সুযোগ পেলেই তারা অসহায় জন্তু জানোয়ারদের ওপর কিছুটা অত্যাচার করে নিত। সেই অত্যাচার কখনো কখনো ভীষণ নিষ্ঠুর হয়ে উঠত। একবার তারা একটি বাঁদরের দলকে তাড়া করল। পশুগুলো ভরা খেতে তাণ্ডব চালাচ্ছিল। পালানোর সময় তাদের মধ্যে একটা চৌবাচ্চার মধ্যে পড়ে যায়। বাকিরা তাকে উদ্ধার করতে এসেছিল বটে, কিন্তু সুবিধা করতে পারেনি। খুদাবক্সের দল লাঠি সোটা নিয়ে তেড়ে আসায় তারা পালিয়ে যায়। বিপন্ন বাঁদরটাকে তারা জল থেকে তোলে। কাজটা মূলত খুদাবক্সই করে। সেই সময় পশুটা বিকট মুখ করে দাঁত দেখিয়েছিল। খুদাবক্সকে একটু আঁচড়েও দিয়েছিল। তাতে তার ভয়ঙ্কর রাগ হয়ে যায়। সে বাঁদরটাকে বেঁধে ফেলে। ক্রোধ তো এক সময় হ্রাস পাবেই। খুদাবক্সের চণ্ড ক্রোধ যখন কমল, তখন তার বন্ধুরা ভয়ঙ্কর এক খেলায় মেতেছে। বাঁদরটাকে ততক্ষণে বীভৎস অত্যাচার করে তার লেজ কেটে নেওয়া হয়েছে। খুদাবক্স তাদের থামানোর একটা বৃথা চেষ্টা বার কয়েক করেছিল। তার বন্ধুরা তখন তার কাছে অচেনা। তাদের মধ্যে একজন একটা গাছের ডালে ঝুলিয়ে দিল অসহায় বাঁদরটাকে, গলায় দড়ি বেঁধে। সেটার কিছু করার উপায় আর ছিল না। দশন নখর কোনো কিছু কাজে এলো না। ছটফট করতে করতে তাকে মরতে হলো।
তার জিভটা বিকটভাবে বাইরে বেরিয়ে এসেছিল। ভয়ঙ্কর দৃশ্য। ক্ষুদাবাক্সের মনে হয়েছিল সম্পূর্ণ ঘটনাটার জন্য সে নিজে দায়ী। সেই বাঁদরটাকে ধরে বেঁধেছিল। এই ঘটনার পর ক্ষুদাবাক্স বেশ কয়েকদিন খুব ভুগেছিল। আঁচড়ের ক্ষতটা পেকে গিয়েছিল আর জ্বর এসেছিল। ব্যাধি লক্ষণ সে দীর্ঘদিন গোপন রাখতে পারেনি। অবশেষে তাকে আব্বাজান ব্যাধজির কাছে নিয়ে গিয়েছিলেন। শুরুতে ব্যাধজি ভেবেছিলেন ক্ষুদাবাক্সের শরীরে অলর্ক বিষ প্রবেশ করেছে। তিনি প্রথমে ক্ষতস্থানটি নিম্বের কাঠ দিয়ে পরিষ্কার করেন। তারপর শুরু হয় বমন বিরেচন চিকিৎসা। কয়েকদিন তাকে তিল, গুড় আর অর্ক ক্ষীর সেবন করতে হয়, তার সাথে পুরাতন ঘৃত। কিছুদিন এভাবে চলার পর ব্যাধজি বলেন ক্ষুদাবাক্সের শরীরে অলর্ক বিষ নেই। এরপর ধীরে ধীরে সে সুস্থ হয়ে যায়। আসলে ওই আঁচড় তার শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু মনে একটা বিশাল ক্ষত রচনা করেছিল। সেই ক্ষত এখনো প্রবলভাবে বেঁচে আছে। মাঝে মাঝে সে তীব্র বিষ উৎকীর্ণ করে, বিষাদ বিষ। সে যখন ঘুমিয়ে থাকে তখন ওস্তাদ মীর ক্ষুদাবাক্স জেগে থাকেন। সে জেগে উঠলে তার সাথে জেগে ওঠে এক নর পশু। মানুষের উপর তার প্রবল ঘৃণা। তার স্থান অরণ্যের গভীরে। সে কাউকে ভয় পায় না, কাউকে না। নিভৃতি তার একান্ত প্রয়োজন। তখন তাকে নাগরিক জীবন থেকে পালাতে হয়। কার্তিক গণেশ চলে যাওয়ার পর মীর ক্ষুদাবাক্স কিছুক্ষণ শুয়ে রইলেন। তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। তাঁর শয্যায় সূর্যাস্তের অপবহিত পরে যে জেগে উঠল, সে ওস্তাদ মীর ক্ষুদাবাক্স নয়, অন্য কেউ। সে গান গাইতে পারে না। মাঝে মাঝে শুধু তীব্র আর্তনাদ করে। তাঁর গুরু, শিষ্য, গুণগ্রাহী কেউ নেই। সে একা, সে একা। এই সংসার তার জন্য নয়। তার হৃদয়ে স্নেহ, প্রেম, বাৎসল্য কিচ্ছু নেই। শুধু আছে ঘৃণা আর ক্রোধ। সে দ্বার খুলে গোপনে বেরিয়ে পড়ল। এই অবস্থাতেও সে অতি সাবধান, কাউকে দেখা দিতে চায় না। কিন্তু সে জানত না তার চেয়েও বেশি সাবধানী দুটি যুবক তাকে অনুসরণ করছে। আকাশে পূর্ণচন্দ্র, অস্ত সূর্যের কিরণজাল এখনো সম্পূর্ণ তিরোহিত হয়নি। সেই অদ্ভুত অর্ধনর বাঁশের সাঁকোর দিকে এগিয়ে চলল। সে ওপারে যাওয়ার পর সাঁকোতে চলল তারা দুই ভাই, অতি সন্তর্পণে। তারা দেখল চুন্নির মাঠে ওস্তাদজির গতি কিছু বৃদ্ধি পেল। তিনি ঠিক মানুষের মতন চলছেন না, বরং কিছুটা সামনে ঝুঁকে লঘু পায়ে চলেছেন। মাঝে মাঝে পিছন ফিরে দেখছেন কেউ তাকে অনুসরণ করছে কিনা। কার্তিক গণেশকে চলতে হচ্ছে গা ঢাকা দিয়ে। হিজল ছাওয়া পথে কিছু দূর চলার পর দেখা দেয় রাধারমণ। ওস্তাদজি কিন্তু রাধারমণের দিকে গেলেন না। তিনি হঠাৎ বাম দিকে চলতে শুরু করলেন। ওস্তাদজি কোথায় যাচ্ছেন? কার্তিক গণেশও তাকে অনুসরণ করল। কিন্তু আমার না খুব ভয় করছে। এতক্ষণ পায়ের নিচে একটা পথের চিহ্ন ছিল, জানতে হবে। এবার হ্যাঁ ভাই, তাও হারিয়ে গেল। কোথায় চললেন? চতুর্দিকে আগাছা আর একটা অদ্ভুত লতার জাল সমস্ত বনে ছড়িয়ে আছে। এর পাতার রংটা কালচে সবুজ, কিছুটা গোলাকার, পরিধিতে শেওড়া পাতার মতো খাঁচ কাটা। এই লতায় ফুল ফোটে শরৎকালে, হেমন্তে
তারা শুকিয়ে যায়। শুকনো ফুলগুলো দেখতে অবিকল নরকরটির মতো। স্থানীয় লোকেরা এই লতার নাম দিয়েছে প্রেত লতা। চলার পথ দুর্গম। কাঁটা গাছ তাদের শরীরে অজস্র রেখা এঁকে দিচ্ছে। প্রেতলতারা বারবার পা জড়িয়ে ধরছে। ধুতির ভাঁজের মধ্যে ঢুকে যাচ্ছে ছোট ছোট লতাজ নরকরটি। তবু তারা চলেছে। ওস্তাদজির কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কখনো 2 পায়ে, কখনো বা 4 পায়ে তিনি দিব্যি চলেছেন। তাদের মনে হলো এই অরণ্য তার অতি পরিচিত। কার্তিক গণেশ তাঁর সাথে তাল রাখতে পারছে না। বেশ কিছুটা চলার পর তারা দেখল একটা বন তুলসীর ঝোপে ছোট একটা চিতাবাঘ দাঁড়িয়ে আছে। ভয় অভিভূত হওয়ার আগেই তারা বুঝতে পারল ওটা চিতাবাঘ নয়, বেশ বড়সড় একটা বাঘরোল। ওস্তাদজি সেটাকে দেখতে পেয়ে ভয়ঙ্কর এক হুঙ্কার দিয়ে তার পিছু নিলেন। সেটা প্রাণ ভয়ে তড়িৎ গতিতে ছুটে পালালো। বাঘরোল লড়তে জানে, কিন্তু ওস্তাদজির সাথে সেটা কিছুতেই পেরে উঠত না। বাঘরোলটার পিছু পিছু তিনিও কোথায় যেন হারিয়ে গেলেন। কার্তিক গণেশ কিছু সময় ঘোরাঘুরি করল কিং কর্তব্য বিমূঢ় অবস্থায়। তারা দুজনে দুটো শক্তপোক্ত গাছের ডাল কুড়িয়ে নিল। এই জঙ্গলে তেমন হিংস্র প্রাণীর কথা তারা শোনেনি, তবু বলা তো যায় না। অবশ্য বাঘের কথা স্বতন্ত্র। দূরে কয়েকটা শেয়াল ডাকছে, আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে একটা খাটাস হেসে উঠছে থেকে থেকে। কার্তিক গণেশ এগিয়ে চলল। তারা একটু সাহস সঞ্চয় করে 1-2 বার ওস্তাদজি, ওস্তাদজি বলে ডেকেও ফেলল। সাড়া দিল শয়তান খাটাসটা। একটা নিশাচর পাখি আবার মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বলে গেল, সেই সঙ্গে তারা দেখল তারা আবার সেই বন তুলসী ঝোপের ধারে এসে পড়েছে। পাখিটা সত্যই বলেছে। তারা জানে জঙ্গলে থেমে যেতে নেই, আশ্রয় খুঁজতে হয়। তারা ঘুরতে লাগলো। যদি রাধারমণকে একবার দেখা যায় তাহলে আর চিন্তা নেই। কিন্তু কোথায় রাধারমণ? এ প্রেতলতার এলাকা। প্রতিটা বৃক্ষে তারা নিজেদের জাল ছড়িয়ে রেখেছে। অজস্র ক্ষুদ্র নরকরটি চতুর্দিকে নীরবে হাসছে। ঘুরতে ঘুরতে একটা বিশাল বটবৃক্ষ চোখে পড়ল। সে যেন বনস্পতি। প্রেতলতারাও তাকে স্পর্শ করার সাহস পায়নি। কার্তিক গণেশ ভাবল এই মহাবৃক্ষ তাদের আশ্রয় দিলেও দিতে পারে। তারা ঝুড়ি ঝালর ভেদ করে এগিয়ে চলল সেদিকে। আগে কার্তিক, তার পিছনে গণেশ। হঠাৎ তারা শুনতে পেল একটা বিকট জান্ত হুঙ্কার, আর সেই সঙ্গে কে যেন ঝাঁপিয়ে পড়ল কার্তিকের উপর। কার্তিক জ্ঞান হারালো। পিছন থেকে গণেশ দেখল কার্তিকের পিঠের উপর চড়ে বসে আছেন তাদের ওস্তাদজি। তার হাতে একটা বিশাল ডান্ডা। গণেশ পিছন থেকে তাকে জাপটে ধরল। আকুল হয়ে সে বলতে লাগলো, ওস্তাদজি মারবেন না, ও কার্তিক, মারবেন না। শক্তিতে গণেশ তার ওস্তাদজির সাথে এঁটে উঠতে পারত না। কিন্তু তার ডাক শুনে উনো মানুষটা একবার পিছনে তাকালো। তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, চোখে জিঘাংসা। চাঁদের আলোয় সে কি যেন বোঝার চেষ্টা করল। শত জন্মের ওপার থেকে একটা চেনা গলা তাকে ডাকছে, একটা চেনা মুখ, কিন্তু মনে পড়ছে না কে। তার চোখ দুটো ক্রমশ কোমল হয়ে উঠল। মনে পড়েছে, তিনি ওস্তাদ মীর খুদাবক্স। এই ছেলে দুটিকে তিনি পুত্রবৎ স্নেহ করেন। তার তো আর কেউ নেই এই দুনিয়ায়। তিনি কি এদেরকে মারতে চাইছিলেন? কি সর্বনাশ!